14 মে 1948 মধ্যপ্রাচ্য কাঁপিয়ে দেয় এক ঘোষণা। ডেভিড বেন গুরিয়ন তেল আবিবে ঘোষণা দেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে। After so much of struggle and effort and sacrifice and longing, prayer through the centuries, as finally by the grace of God in একদিনেই বাস্তুচ্যুত হয় প্রায় 7 লক্ষ ফিলিস্তিনি। শুরু হয় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ই ইতিহাসে পরিচিত নাকবা নামে, অর্থাৎ বিপর্যয়। In what would become known as the Six-Day War. But how did Israel, fighting on 3 fronts, manage such a quick and decisive victory? And why couldn't the Arab states? ইরান বনাম ইসরায়েল দ্বন্দ্ব ওতপ্রোতভাবে জড়িত ফিলিস্তিনের ইতিহাসের সঙ্গে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্যের পতনে ফিলিস্তিন চলে আসে ব্রিটিশদের নিয়ন্ত্রণে। ব্রিটিশ শাসনের এই সময়ে পশ্চিমা শক্তির প্রত্যক্ষ সমর্থনে জন্ম নেয় নতুন ইহুদি রাষ্ট্র ইসরায়েল, আর এই জন্মই হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের স্থায়ী অশান্তির বীজ। ইসরায়েলের জন্মের পর থেকেই শুরু হয় আরব রাষ্ট্রগুলোর সঙ্গে শত্রুতা। তবে আজকের গল্পটা শুধু আরব বিশ্বের নয়, বরং ইরান ও ইসরায়েল, এই দুই আঞ্চলিক পরাশক্তির দ্বন্দ্বের। ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকেই 1948 থেকে 1979 সাল পর্যন্ত ইরান ছিল মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরল মিত্রদের একজন। শাহ মোহাম্মদ রেজা পাহলভীর শাসনামলে ইরান শুধু ইসরায়েলকে স্বীকৃতিই দেয়নি, বরং কূটনীতি, বাণিজ্য, নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতাতেও দুই দেশের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। আজ যারা একে অপরকে শত্রু মনে করে, ইতিহাসে তারা একসময় ছিল পরস্পরের বিশ্বস্ত বন্ধু। সেই ঐতিহাসিক মুহূর্তে নেতৃত্বে আসেন আয়াতুল্লাহ খোমেনি। ইসরায়েলকে তিনি বলেন শয়তানের রাষ্ট্র। এই এক ঘোষণাতেই ছিন্ন হয় সব কূটনৈতিক সম্পর্ক। خود من حقیقتاً لایق این مقام نیستم و این رو بنده میدونم، شاید آقایونم میدونید। ইরান হয়ে ওঠে ফিলিস্তিনিদের অন্যতম প্রধান সমর্থক, আর তখন থেকেই শুরু হয় ইরান ইসরায়েল শীতল যুদ্ধ। কেন এই দ্বন্দ্ব এত তীব্র? ইরান মনে করে ফিলিস্তিনিদের অধিকার হরণ করে এক দখলদার রাষ্ট্র হিসেবে ইসরায়েল টিকে আছে, আর ইসরায়েল ভয় পায় ইরান তার অস্তিত্বের জন্য হুমকি। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য এক নিঃশব্দ আতঙ্ক। ইরান সমর্থন করে হিজবুল্লাহ, হামাস, গাজা এবং হুথি বিদ্রোহীদের। তবে এ বিষয়ে ইরান কখনো প্রকাশ্যে সরাসরি স্বীকারোক্তি দেয়নি, বরং তারা বলে এটি নৈতিক সমর্থন মাত্র। 2012 সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেন, আমরা ফিলিস্তিনিদের ন্যায় বিচারের সংগ্রামে রাজনৈতিক ও নৈতিকভাবে পাশে আছি, কিন্তু সামরিক সাহায্যের কথা অপপ্রচার মাত্র। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মসাদ এবং জাতিসংঘের রিপোর্টগুলোতে একাধিকবার দাবি করা হয়েছে হিজবুল্লাহ, হামাস ও হুথি বিদ্রোহীদের অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থায়নের উৎস ইরান। বিশেষ করে 2018 সালে ইউএন প্যানেল অফ এক্সপার্টস অন ইয়েমেন প্রকাশ করে যে হুথি বিদ্রোহীদের ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের উপাদান ইরানীয় উৎসের। এগুলো কোনো গোপন তথ্য নয়, বিশ্ব মিডিয়া একে ওপেন সিক্রেট জবাবে শুধু সিরিয়ায় ইরান সমর্থিত ঘাঁটিতে বিমান হামলা চালায় না, বরং লেবানন, গাজা ও হুথি বিদ্রোহীদের কার্যক্রমে গোয়েন্দা ও সাইবার হামলার আশ্রয় নেয়। যেমন 2020 সালের 4 আগস্ট বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে 200 জনেরও বেশি নিহত হয়। এটি ছিল এক গুদামে জমা 7750 টন অ্যামোনিয়াম নাইট্রেটের বিস্ফোরণ, যার পেছনে হিজবুল্লাহর অস্ত্র মজুদের অভিযোগ ছিল। যদিও ইসরায়েল দায় অস্বীকার করে,
মিডল ইস্ট আই, ডের স্পিগেল ও জেরুসালেম পোস্টের মতে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতা এর আগেই সেই গুদামের তথ্য পেয়েছিল। অর্থাৎ সরাসরি না বললেও এই যুদ্ধ ছায়ায়, সাইবারে ও প্রক্সির মাধ্যমে আজ এই আধুনিক দ্বন্দ্ব শুধু ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক বা বিমানেই সীমাবদ্ধ নয়, ছায়াঘরে চলছে এক নিঃশব্দ যুদ্ধ, যাকে বলা হয় সাইবার যুদ্ধ। 2010 সালে স্টাক্সনেট নামে একটি সাইবার ভাইরাস ইরানের পারমাণু স্থাপনাগুলোর কম্পিউটার সিস্টেমে আক্রমণ করে। বিশেষজ্ঞদের মতে এটি যুক্তরাষ্ট্রের CIA এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মসাদের যৌথ প্রজেক্ট ছিল। এই হামলার মাধ্যমে ইরানের পারমাণু কর্মসূচিতে বড় ধাক্কা লাগে। এই সাইবার যুদ্ধের পেছনেই ছিল বৃহৎ কূটনৈতিক কৌশল। 2020 সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল একে একে সম্পর্ক স্থাপন করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে। এই কূটনৈতিক উষ্ণতা ইরানকে আরও বিচ্ছিন্ন করে তোলে। এমনকি সৌদি আরবের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা এগিয়ে যাচ্ছিল, যদিও 2023-24 সালের গাজা যুদ্ধ সেই প্রক্রিয়াকে থমকে দেয়। ইরানের দৃষ্টিতে এই চুক্তিগুলো মূলত মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব খর্ব করার পশ্চিমা পরিকল্পনার অংশ। এদিকে 2018 সালে যুক্তরাষ্ট্র JCPOA চুক্তি থেকে বেরিয়ে গেলে ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। আন্তর্জাতিক পারমাণু সংস্থা IAEA একাধিকবার ইরানের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে। ইসরায়েল দাবি করে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে এবং এই হুমকি ঠেকাতে প্রয়োজন হলে সামরিক ব্যবস্থা নিতে হবে। এই ভূরাজনৈতিক উত্তেজনার ছায়ায় একে অপরকে টার্গেট করে চলেছে সরাসরি গুপ্ত অভিযান। ইসরায়েলের গুপ্ত হামলার শিকার হয়েছেন ইরানের সামরিক, বেসামরিক ও পরমাণু বিজ্ঞানীসহ শীর্ষ পর্যায়ের ব্যক্তিত্বরা। 2020 সালের জানুয়ারিতে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেইমানি। ইরান মনে করে এই হামলার পেছনে ইসরায়েলের গোয়েন্দা তথ্য ছিল প্রধান চালিকা শক্তি। এরপর গুপ্তহত্যার শিকার হন মাসুদ আলী মোহাম্মাদি। তেহরানে তার গাড়িতে বোমা রেখে হত্যা। ডক্টর ফারিদুন আব্বাসি একই সময় হামলার শিকার, তবে বেঁচে যান। মোহসেন ফখরিজাদে স্বয়ংক্রিয় মেশিন গানের মাধ্যমে হত্যা। ইরান একে ইসরায়েলের পরিচালিত হত্যাকাণ্ড বলে ঘোষণা দেয়। রেজা মোসাভি, হামিদ রেজা আসাদুল্লাহি এবং আরও অনেকে একই কৌশলে হত্যার শিকার হন। 24 সালে হামাস নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলে ও কয়েকজন নাতি গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন। ইসরায়েল একে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল ধ্বংসের অংশ বলে দাবি করে। এই সব হত্যাকাণ্ডে কোনো আন্তর্জাতিক স্বীকারোক্তি না থাকলেও গোয়েন্দা বিশ্লেষকরা এতে ইসরায়েলি হাত দেয়। গাজা একখণ্ড বন্দি ভূখণ্ড। 2007 সাল থেকে ইসরায়েল ও মিশরের আরোপিত অবরোধে সেখানকার প্রায় 20 লাখ মানুষ যেন খোলা আকাশের নিচে বাস করছে এক খাঁচার ভেতর। এই অবরোধের মাঝে প্রতিদিন চলছে বেঁচে থাকার যুদ্ধ। বিদ্যুৎ নেই, খাবার সংকট, পানির স্বল্পতা, ওষুধের অভাব। 2008, 2012, 2014 বারবার সংঘর্ষে জর্জরিত গাজা। তবে সবচেয়ে ভয়াবহ ছিল 2014 সালের যুদ্ধ। প্রায় 50 দিনের সেই অভিযানে ইসরায়েলের বিমান হামলায় নিহত হয় প্রায় 2251 জন ফিলিস্তিনি, যার মধ্যে 551 জন ছিল শিশু। আহত হয়েছিল 11,000-এরও বেশি মানুষ। এরপর 2023 সালের অক্টোবরে শুরু হয় আরেকটি ভয়াবহ যুদ্ধ। হামাসের আকস্মিক হামলার পাল্টা প্রতিশোধে ইসরায়েল চালায় নির্মমতম সামরিক অভিযান। 2025 সালের মাঝামাঝি সময়েও চলমান এই সংঘাতে নিহত হয়েছেন 50,000-এর বেশি ফিলিস্তিনি, যার প্রায় 1/3 18 বছরের নিচে শিশু। ইরানি গাজার প্রতিরোধ আন্দোলনে
আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে থাকে, যদিও তারা সরাসরি স্বীকার করে না। আর ইসরায়েল চালায় সন্ত্রাসবিরোধী যুদ্ধ নামে ধারাবাহিক হামলা, ধ্বংস আর মৃত্যু। এই যুদ্ধ যেন কখনোই শেষ হবার নয়, বরং সময়ের সাথে আরও নিষ্ঠুর হয়ে উঠেছে। ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করার 2000 সালের পর থেকে চীন, কাতার, ওমান এবং ইউরোপীয় কূটনৈতিকদের মধ্যস্থতায় কয়েকবার পরোক্ষ সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিশেষ করে 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন অর্থাৎ ইরান নিউক্লিয়ার চুক্তি স্বাক্ষরের সময় অনেকেই আশা করেছিলেন এই চুক্তি হয়তো উত্তেজনা হ্রাস করবে এবং ইরান ইসরায়েল সম্পর্কের বরফও গলবে। কিন্তু প্রতিবারই সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ইরানের অবস্থান ছিল স্পষ্ট, যতদিন না ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে আর ইসরায়েল তার দখলদার নীতি থেকে সরে আসছে, ততদিন সম্পর্ক গড়ে তোলার প্রশ্নই নেই। অন্যদিকে ইসরায়েলের দাবি ছিল ইরানকে অবশ্যই তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে এবং হামাস, হিজবুল্লাহ সহ সকল সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি সহায়তা বন্ধ করতে হবে। এই বিপরীতমুখী অবস্থান, আদর্শিক ফারাক এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় আজও এই সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে প্রধান বাধা। কথা হল, ইরান চায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাবের অবসান, আর ইসরায়েল চায় একটি নিরাপদ, সুরক্ষিত রাষ্ট্র যার সীমানায় ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণ থাকবে সীমিত এবং অস্ত্রশস্ত্রহীন। গাজা, পশ্চিম তীর ও সীমান্তবর্তী অঞ্চল থেকে সকল সন্ত্রাসী হুমকি দূর করা, যেখান থেকে ইরান থাকবে দূরে। এক অসমাপ্ত যুদ্ধ। এই দ্বন্দ্ব শুধু দুটি দেশের নয়, এক আদর্শ, ধর্ম, রাজনীতি আর অস্তিত্বের লড়াই, এক অসমাপ্ত যুদ্ধ।